কোন জিনিসটা তোমাকে হন্ট করে? তুমি বলেছিলে কথাকে হন্ট করে। কথা কি সত্যি এফেক্ট করে? হ্যাঁ, নিশ্চয়ই করে, পজিটিভলি নেগেটিভলি দুইভাবেই। লজ্জা সিরিজটা আমাদের এতটাই মনের কাছাকাছি, তার কারণ ভীষণ নিজেদের কথা, আমাদের আশেপাশে দেখা মানুষের কথা সেটাই বলে, সেই ঘটনাগুলোই পর্দায় তুলে ধরেছে লজ্জা। কত সামান্য একটা কথাই কিন্তু মেক্স দ্য রে, মুখটা জাস্ট ভালো করে দিল, সেটাও হতে পারে। আবার কখনো কখনো একটা ডিপ ইম্প্যাক্ট, একটা আঘাত ছেড়ে যেতে পারে। হয়তো অনেক কথা আমার হয়তো গায়েই লাগলো না, কিন্তু আরেকজন মানুষ থাকতে পারে তার হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়ে গেল। তো সেই জিনিসটা বোঝা খুব কঠিন। তো এটার বেস্ট জাজ কিন্তু সেই মানুষটা নিজেই। শারীরিক নির্যাতন ঠিক যতটা অপরাধমূলক, মানসিক নির্যাতন তার চেয়ে বেশি অপরাধমূলক। আর এই মানসিক নির্যাতনের প্রথম বীজটি কি জানেন? শব্দ অথবা কথা। এই কথা আপনাকে ভেতর থেকে শেষ করে দিতে পারে, আবার কখনো আপনার মেরুদণ্ডটাকেও পুরোপুরি ভেঙে দিতে পারে। আর এই কথা, শব্দ যে ঠিক কতটা নির্যাতনের প্রকার, সেই গল্পই বলেছিল লজ্জা। হইচইতে আসছে লজ্জা 2, এবং আমার সঙ্গে এখন কলকাতা টিভির পর্দায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার এবং লজ্জা 2 এর ডিরেক্টর অদিতি রায়। তাদের সঙ্গে কথা বলে নেব। প্রিয়াঙ্কা দি, কথা বা শব্দ, যেমন প্রথম সিরিজে আমরা দেখেছিলাম যে তোমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কোন জিনিসটা তোমাকে হন্ট করে, তুমি বলেছিলে কথাকে হন্ট করে। আর কথা যে মানসিকভাবে আমাদেরকে শেষ করে দেয়, সেটা তো অনেক ক্ষেত্রেই প্রমাণ পাই। তোমার জীবনে মানে রিয়েল লাইফে কথা কি সত্যি এফেক্ট করে? হ্যাঁ, নিশ্চয়ই করে, পজিটিভলি নেগেটিভলি দুইভাবেই। কথা মানে একদম সেই কারণেই কি বলতো, আমরা বারবার বলেছি যে এই লজ্জা সিরিজটা আমাদের এতটাই মনের কাছাকাছি, তার কারণ ভীষণ নিজেদের কথা, আমাদের আশেপাশে দেখা মানুষের কথা সেটাই বলে, সেই ঘটনাগুলোই পর্দায় তুলে ধরেছে লজ্জা। এবং কথা মানে আমরা বুঝতেও পারি না, আমরা হয়তো খুব ক্যাজুয়ালি কিছু একটা বলে দিলাম, কিন্তু সেটার যে ইম্প্যাক্টটা হতে পারে অপর মানুষের উপর, সেটা আমরা কখনো ভেবে দেখি না। কত সামান্য একটা কথাই কিন্তু মেক্স দ্য রে, মুখটা জাস্ট ভালো করে দিল, সেটাও হতে পারে। আবার কখনো কখনো একটা ডিপ ইম্প্যাক্ট, একটা আঘাত ছেড়ে যেতে পারে। এবং এই শারীরিক নির্যাতন বা শারীরিক আঘাতগুলো তো চোখে দেখা যায়। লজ্জা 1-এর সময় আমরা সেটাই বলেছিলাম যে আঘাতগুলো দেখা যায় না, সেটার ইম্প্যাক্টটাও আমরা বুঝতে পারি না। এবং প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের সেন্সিটিভিটি লেভেলও আলাদা, তারা কোন কথায় আঘাত পাবে, কোন কথায় কতটা হলে পাবে না, সেটা কিন্তু আমরা কেউ ডিসাইড করতে পারি না। হয়তো অনেক কথা আমার হয়তো গায়েই লাগলো না, কিন্তু আরেকজন মানুষ থাকতে পারে তার হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়ে গেল। তো সেই জিনিসটা বোঝা খুব কঠিন। তো এটার বেস্ট জাজ কিন্তু সেই মানুষটা নিজেই। সো সেইখান থেকে ডেফিনেটলি যেটাতে সমস্যা হচ্ছে, যে কথাগুলোতে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, সেইগুলো আইডেন্টিফাই করা খুব দরকার। কেন হচ্ছে সেই ট্রিগারগুলোকে আইডেন্টিফাই করা খুব দরকার। এবং স্পেশালি যদি কোনো সম্পর্কের মধ্যে এরকম টক্সিসিটি থেকে থাকে আর কি, তাহলে সেটা কিভাবে ম্যানেজ করবেন, সেটা কিভাবে কোপ করবে, সে নিজে মানুষটা সুস্থ থাকবে, ভালো থাকবে। এই বিষয়গুলো আমরা খুব গ্ল্যাড যে আমাদের সিরিজের মাধ্যমে এই প্রসঙ্গগুলো উঠে এসেছে, এই কনভারসেশনগুলো শুরু হয়েছে আমাদের সিরিজের মাধ্যমে। তো আমার মনে হয় যে এটা আমাদের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। একদমই তাই। অদিতি দি, তুমি এই যে লজ্জার মাধ্যমে আমাদের মেয়েদের যে কিভাবে নির্যাতনের শিকার হতে হয়, শুধুমাত্র শারীরিক নির্যাতন নয়, শারীরিক নির্যাতনের শিকার তো হই আমরা অনেক ক্ষেত্রে, কিন্তু সেটা হয়তো চোখে দেখা যাচ্ছে, যেমন প্রিয়াঙ্কা দি বললো, আর সেটা হয়তো একটা টাইমে গিয়ে সেটা রিকভারও হয়ে যাচ্ছে। কিন্তু মানসিকভাবে যখন আমরা নির্যাতিত হতে থাকি দিনের পর দিন, কারো একটা কথা মানে সবসময় যে মানে তাকে একটা ডিমোটিভেট করানো, কথার মাধ্যমে ডিমোটিভেট করানো, সেই যে তুমি গল্পটাকে তুলে ধরছো, এই যে মেয়েদের একটা কথাকে তুমি তুলে ধরছো, আর তোমাকে আমরা বারবারই দেখেছি যে বিভিন্ন সিরিজের মাধ্যমে মেয়েদের পার্সপেক্টিভটাকে তুলে ধরা, এই ভাবনাটা কিভাবে আসে? এটার ক্ষেত্রে একটু আগে থেকে বলতে শুরু করি। তার কারণ হচ্ছে যে লজ্জা ভাবনাটা যেখান থেকে এসেছে সেটা সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, যে এই শোয়ের রাইটার, ওর এটা একটা রিসার্চ পেপার, যেখান থেকে ও নানা মানুষের সঙ্গে কথা বলেছে এবং সেই জায়গা থেকে ওর মনে হয়েছে যে কোথাও এটাকে একটা মেইন স্ট্রিমে নিয়ে আসা। এবং দেখো, একটা রিসার্চ পেপার তো একটা জায়গায় থাকে, কিছু লোকের মাঝখানে পড়া হয়, তারা জানেন, কিন্তু এই যে ঘরে ঘরে পৌঁছে যাওয়া এবং এটার মানুষ মানে এমন একটা বিষয় যেটা অ্যাকচুয়ালি সবার জানা দরকার বলে আমরা মনে করেছি, সেইটা নিয়ে আসা আমাদের কাছে। এবং শ্রীকান্ত দা, সেরা, ওদের সঙ্গে কথা বলে, আমি এটার ডিরেক্টর, আমি এটা পরিচালনা করেছি এবং আমার সঙ্গে এইটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সম্রাজ্ঞীর। তারপরে আমি প্রিয়াঙ্কাকে ফোন করি এবং
যখন বিষয়টা নিয়ে কথা বলি তখন প্রথম কথাই বোধহয় আমারও যেরকম মনে হয়েছিল ওরও মনে হয় যে অদিতিদি আমি তো খুব রিলেট করতে পারছি, বা আমিও যখন কথা বলি শুনি তখন আমারও মনে হয় হ্যাঁ এরকম ঘটনা তো আমার সঙ্গেও ঘটেছে। অ্যাজ এ দর্শকও আমরা সবচেয়ে বেশি রিলেট করেছি ব্যাপারটা, কারণ কখনো না মানে কোনো না কোনো ক্ষেত্রে আমরা দেখেছি কথা আমাদেরকে কোনো না কোনো ভাবে আমাদেরকে শেষ করে। শুধু আমি মেয়েদের ব্যাপারে বলবো না, এখানে আমরা সিজন 2 তে মানে আমরা তো একটা জায়গা থেকে শুরু করেছিলাম গল্পটা বলতে, গল্প বলবো না বা বাস্তব গল্পের আকারে বলা, বাস্তবটাকে তুলে ধরা যেটা করা সেটা হয়তো এই জয়া হয়তো আমার পাশের বাড়িরই কোনো একটি মেয়ে। তো এরকমই আমি এই সিজনের ক্ষেত্রে বলবো যে শুধুমাত্র মহিলারাই মৌখিক নির্যাতনের শিকার এটা বোধহয় সত্যি নয়। কারণ একটি ছেলেকেও যদি ছোটবেলা থেকে বলা হয় তুই কোনো কাজের নোস, বা একটি ছেলেকে বলা তুই না খুব মেয়েলি, কথায় কথায় কেঁদে ফেলিস, একদম। আর ছেলেদেরকে তো এটা ছোটবেলা থেকে বোঝানোই হয় যে তুমি ছেলে, তুমি কাঁদবে না। এক্স্যাক্টলি, মানে তারও তো একটা সমাজ যেভাবে বড় করেছে হয়তো সবাই সেভাবে বড় করেছি আমরা, কিন্তু এইগুলো আমাদের হয়তো কেউ বুঝিয়ে দেয়নি, বলে দেয়নি যে একটি ছেলেকেও খারাপভাবে কথা বলা যায়, তাকেও মৌখিকভাবে আঘাত করা যায় এটা বলা। এবং মেয়েরাও কিন্তু খারাপভাবে কথা বলে থাকে, মানে এরকম নয় যে এটা কোনো জেন্ডার স্পেসিফিক কিছু, মানে একটি ছেলে একটি মেয়েকে বলতে পারে যেরকম একটি মেয়েও একটি ছেলেকে বলতে পারে, একটি মেয়েও একটি মেয়েকেও মৌখিকভাবে আঘাত করতে পারে, ইমপ্যাক্টটা সেমই হয়। মানে এটার কিছু ছোট বড়, ধরো আজকে কারোর মা তার মেয়েকে বলছে যে তুই তো ওর মতো হতে পারবি না, তোর দ্বারা এটা হবে না। আর এইটা তুমি যদি দেখলে যে এই কথাটা তুমি বললে, এটা কিন্তু ছোটবেলা থেকেই আমরা দেখে আসি আর কি, কোনো না কোনো ক্ষেত্রে ওর মতো রেজাল্ট করে দেখা, ও ওটা করছে তুই কেন এটা করবি না, হয়তো খুব খুব মানে স্বাভাবিকভাবে নরমালাইজ করে ফেলেছি। এটার মধ্যে হয়তো এত মানে অন্তর্নিহিত কোনো মানে আছে সেটা হয়তো আমরা বুঝি ভাবি, ভেবে হয়তো কেউ বলছে না, কিন্তু এটাই স্বাভাবিক হয়ে গেছে আনফরচুনেটলি আজকের দিনে। এবং এটা কি বলতো, এটা একটা প্রবলেম যেটা বহু দিন ধরে এটা সোসাইটির একটা নরমাল ব্যাপার হয়ে গেছে, এটা সবার কন্ডিশনিংটাই সেই রকম ভাবে, মানে আমি শাসন করার আর কোনো উপায় জানি না, আমাকে যেভাবে আমার আগের জেনারেশন শাসন করেছে কম্পেয়ার করে বা বলে আমি সেই জিনিসটাই জাস্ট রিপিট করছি। সো এইটা এখন স্বাভাবিক হয়ে গেছে। আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদেরকে এখান থেকে বেরোনো দরকার, এবং সেটা জাস্ট এইভাবে একটা খুব সিম্পল ওয়েতে এটাই সম্ভব যে আমি যেটাতে আঘাত পেয়েছি আমি সেই জিনিসটা রিপিট করব না। আমার যখন যেটা মানে যেভাবে বকাটা হয়তো আমার মা বাবার থেকে আমার খারাপ লেগেছে বা যে কথাগুলো আমার খারাপ লেগেছে, আমি সেই সাইকেলটা রিপিট করব না। এবং আমার যখন ফিউচার জেনারেশনকে ট্রেন করার একটা সুযোগ আসছে, আমি এটা বোঝাবো যে তুমি আরেকটু সহানুভূতিশীল হও, যাতে তোমার কথায় বা কাজে যেন অন্য কেউ আঘাত না পায়, অপরজনের দিকটা ভেবে তুমি টেক অ্যাকশন। এটা খুব মুশকিল আসলে, আমরা একদমই মানে এইটা আগে রিয়েলাইজ করাটা ইম্পর্টেন্ট, তারপরে সেটার ইমপ্লিমেন্টেশন। কারণ আমি তো মনে করছি যে আমাকে এভাবে বলেছে, তাতে আমি নিজেকে তো ঠিক মনে করি, আমি তো মনে করি যে আমি আই এম দ্য বেস্ট। এবার আমিও যখন আরেকটা মানুষকে বলছি মানে আমার বকা খেয়ে আমি এটা হয়েছি, আমিও সেইখানে দাঁড়িয়েই এভাবেই ট্রিট করব মানুষকে। হ্যাঁ, মানে যে আমি তো এটাই দেখে এসেছি, আমার সাথে তো এভাবেই করছে, আমি কাউকে বলতে গেলে কেন খারাপ হতে যাবে, এইটা আইডেন্টিফাই করতে পারাটা খুব জরুরি। মানে এটা না করতে পারলে আমরা জেনারেশন আফটার জেনারেশন একই ভুল করে যাব আমরা। আর যেমনটা আমরা দেখেছি যে কিছু কথায় আমরা না বলতে যাই না, কারণ ছোটবেলা থেকে অন্তত মেয়েদেরকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় একটু সহ্য করে নাও, কি আছে একটু বুঝে নাও, সংসার করতে গেলে এটুকু তো মানতেই হবে। কেন মানবো? সেক্ষেত্রে তো না বলাটা খুব দরকার। এই না বলাটা কতটা দরকার জীবনে? ভীষণ দরকার, ডেফিনেটলি দরকার। কি বলতো, অদ্ভুতভাবে জানি না কখন কোন টাইমলাইন থেকে এই জিনিসটা শুরু হলো, কিন্তু এই প্রত্যেকটা প্রবলেমকে না গুণ হিসেবে মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মানে এই চুপচাপ থাকা, মেনে নেওয়াটা একটা গুণ, চুপচাপ আছে শান্ত তার মানেই সে লক্ষ্মী মেয়ে, কথা বলছে না মুখে মুখে তার মানেই সেটা খুব ভালো একটা স্বভাব। তো এই জিনিসটা অদ্ভুতভাবে একটা হয়ে গেছে। না বলতে প্রত্যেকেই শেখে, সেটা জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে তো তাকে বলতেই হবে না। এক্স্যাক্টলি, কিন্তু সেটা মানে যত আগে হবে তার জন্য সেটা বেটার বলতে হয়। মানে স্পেশালি আজকের দিনে কাজের জন্য যখন একটা এক্সপোজার পাচ্ছে, মানুষজন যখন ঘর থেকে বেরোচ্ছে এবং এই এক্সপোজারটা পাচ্ছে, তখন আরেকটু আগেই শিখছে, বুঝছে এই প্রবলেমগুলোকে। সো সেইখানে
কখনো কখনো সম্পর্কের জায়গায়, কখনো কাজের ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই ফেস করতে হয়েছে। হয়তো সেও ইচ্ছে করে কিছু করেনি, কিন্তু ওই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। আমি হয়তো মিলেমিশে কাজ করতে ভালোবাসি, সেই জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করে সে খুব ইজি, সে ক্যান বি সে খুব অ্যাভেলেবল সবার জন্য। বা এখন আমরা দেখি যে বন্ধুত্বটাও মানে একটা মেয়ের সাথে একটা ছেলের যে ভালো বন্ধুত্ব হতে পারে, সেই ব্যাপারটাই এখনো পর্যন্ত যেন সোসাইটি যতই বলুক যে আমরা মেনে নিই, হ্যাঁ ভালো বন্ধু আমরা মেনে নিচ্ছি, কিন্তু পেছনে গিয়ে কিন্তু সেই ডিসকাশনই হচ্ছে যে ওরা কিন্তু ভালো বন্ধু নয়, নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা চলছে। আর বন্ধুত্ব ছাড়াও মানে আমি বলছি যে হতেই পারে যে আমার সঙ্গে তার শুধুই হয়তো বন্ধুত্বের সম্পর্ক নয়, তার সঙ্গে হয়তো আমার কথা বলতে ভালো লাগে, সেটাতে তো কোনো আপত্তি কারোর, এটা তো দুটো মানুষের ব্যাপার, সেটা ছেলে হোক মেয়ে হোক যাই হোক, সেটা তো তার ডিসিশন, সেইটুকু রেসপেক্ট করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। মানে এইটা আমরা সত্যি হয়তো পেরে উঠি না বলেই আমাদেরও অনেক নিজেদের মানে আমরা একটা কিছু দেখে হঠাৎ একটা মন্তব্য করে দিই, এটা পুরোপুরি সত্যি কারোর অন্য একটা সম্পর্ক পুরোপুরি আমার বোঝা সম্ভব নয়। মানে অন্য দুটো মানুষের মধ্যে কি আছে, তাদের বন্ডিংটা কোথায়, এটা সত্যি আমি একজন বাইরে থেকে একটা মানুষ যে দেখে বলতে পারবো না। তাই আমার কোনো মন্তব্য করারও প্রয়োজন নেই, মানে সেটা তো আমি ছেড়েই দিতে পারি, তাদেরকে বাদ দিয়েই এগিয়ে যেতে পারি, কারণ ওদের দুজনের জন্য আমার জীবনে যদি কোনো তোলপাড় না হয়ে যায় তাহলে তো আমার কোনো দরকার নেই। আর ও যে এক্ষুনি একটা কথা বললো, যেটা আমি সবাইকে বলি, যে ও খুব মিলেমিশে কাজ করে বলে কেউ 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 টেকেন ফর গ্রান্টেড করে নেয়, কিন্তু আমার মনে হয় ওর এই যে গুণটা, যেটা যখন আমার সঙ্গে কাজ করতে এসেছে, মানে আমি বলতে চাইছি আমাদের লজ্জায় যখন কাজ করতে এসেছে, আমি দেখেছি অনেকে, এটা আমি কাউকে জাজ করছি না, এটা তার নিজের ব্যাপার, কিন্তু ও কখন আসে, কখন রেডি হয়, কখন 5টা লোকের সঙ্গে একই ঘরে বসে গল্প করে, নিজেকে প্রিপেয়ার করে, এসে শর্ট দেয়, চলে যায়। ও এটার জন্য কোনোদিন আমাকে কেউ এসে একটা কথাও বলেনি যে প্রিয়াঙ্কা দি না এটার জন্য প্রবলেম করলো, এইখানে না জল পেলো না, ওখানে না আরো 5 জন বসেছিল, ওখানে বলেছে বসবে না। আমি বলছি না যে এটা যারা বলেন তাতে কোনো সমস্যা আছে, তারা তাদের ডিমান্ড সেটা রাখতেই পারেন, বা তাদের মনে হতে পারে আমার কাজটা করতে গেলে এটা আমার দরকার, তারা তাদের জায়গা থেকে বলতে পারেন। কিন্তু এই যে ও যেটা করে সেটা যদি আমি এটা নেব না, কারণ আমি এটাকে আইডেন্টিফাই করছি ওর গুণ হিসেবে। অনেকে হতে পারে যে এইটাকেই ভেবে নেবে যে ও জিজ্ঞাসাই করার দরকার নেই, ও তো এরকমই, অসুবিধা নেই, ডেকে নাও, ওখানে সেইখানে কি বলতো না বলতে এটা শিখতে হয়েছে আমাদেরকে। এইটাই আমি বলতে, মানে আমি এটা ওকে ভালো বললাম বলে আবার এরকম নয়, আমি তো এই জন্যই ভালো কথাগুলো শুনবো করেছি, সিজন আমি কেন মিলেমিশে কাজ করেছি, আজকে এই কথাগুলো শুনবো। আজকে আমরা কলকাতা টিভি পর্দায় তোমাদেরকে একসাথে পেয়েছি, কিছু কথায় তুমিও ভালো বলছো, তুমিও ভালো বলছো, মানে তোমাদের মধ্যে যে বন্ডটা সেটা অনেক বেশি, এটা না থাকলে বোধহয় আমরা ফ্লোরে কাজটা এই মানে লজ্জা গত সিজন হচ্ছে এই প্ল্যাটফর্মের সবথেকে হিটের মধ্যে। আমরা কি বলতো এই 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 জিনিসগুলো নিয়ে আমরা প্রত্যেকে বন্ড করেছি, মানে ইনফ্যাক্ট স্নেহা বলো বা শাওলি বলো, এই সাবজেক্টটার উপর কিন্তু আমরা সবাই বন্ড করেছি। কথা বলতে গেলে হয়তো বলবে যে ফেমিনিজম নিয়ে কথা হচ্ছে, কিন্তু ফেমিনিজম নিয়ে কথা হবে না কেন? আমার পয়েন্ট হচ্ছে এটা যে ফেমিনিজম নিয়ে কথা হবে না কেন, হোক কথা, কারণ একটা মেয়ের অধিকার বা একটা মেয়ের যদি বলার ক্ষমতা সেটা যদি না দেওয়া হয় সে কোথায় বলবে? একটা তো জায়গা দরকার, আর সেটাতেই বোধহয় আমরা লজ্জাতে বোধহয় পুরো সিরিজটাতে আমরা সেই কথাটাই দেখতে পাই। প্রিয়াঙ্কা দি, তোমাকে একটা প্রশ্ন, আমরা যখন দেখেছিলাম লজ্জা সিজন 1 বেরিয়েছিল তখন তোমার ক্যারেক্টার নিয়ে মানে যেমন পজিটিভ কমেন্ট হয়েছিল তেমনই নেগেটিভ কমেন্ট হয়েছিল, যে বলছে যে একটা মেয়ে কেন এত মানে নিজের মধ্যে থাকবে, কেন কথা বলবে না। কিন্তু আমরা যে কোনো সম্পর্কে যখন সেই সম্পর্কে আমরা পুরো ডিভোটেড থাকি, সেখানে তুমি যতই দেখো মানে তার কথা আমরা ভাবি ঠিক আছে আমি আছি, আমি ম্যানেজ করিয়ে নেব, মানে আমি ব্যাপারটাকে ঠিক করিয়ে নেব। মেয়েদের একটা সবথেকে বড় বাজে ট্রেট আর কি, মানে এটা আমার মধ্যেও নিশ্চয়ই ছিল একটা পয়েন্ট অবধি, যে মানে সেই মানুষটি চেঞ্জ হয়ে যাবে, এটা খুব টক্সিক সম্পর্কে টক্সিক মানুষ, সে আমাকেই ভালোবেসে একদম চেঞ্জ হয়ে যাবে। এটা তো আমরা ভাবতে খুব ভালোবাসি না, নিজেদেরকে এতটাই স্পেশাল ভাবতে খুব ভালোবাসি, কিন্তু আসলে সেটা নয়। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে
এটা হয়তো মেয়েদের মধ্যে একটু বেশি, যে এই মমতা, মায়া, একদম। যত্ন নেওয়া, এই ট্রেড গুলো যে যার জন্য আমাদের আমরা- মা হওয়ার ক্ষমতা আছে, নাহলে Correct, কেন এবার আমরা সকলকে ভালো রেখে জেনুইনলি সবাইকে নিয়ে চলতে চাই আমরা। আমরা, কিন্তু সেখানেই ওই প্রবলেম গুলো হয়ে যায়। কোথাও গিয়ে মানুষ সেইটা রেসপেক্ট করতে পারে না, কিন্তু ওই টেকেন ফর গ্রান্টেডটা হয়ে যায়। সো এইটা একটা প্রবলেমের জায়গা তো ডেফিনেটলি। এবং আমরা সিজন 1-এ তো সেটা দেখেইছি। সিজন 1-এ জয়ার চরিত্রর এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করাটা ওয়াজ আ বিগ পার্ট, যে তার অ্যাপারেন্টলি একটা সুখের সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, কিন্তু তাও সে ভালো নেই কেন। তো আমরা যারা এরকম প্রবলেম খুব কাছ থেকে দেখেছি বা যারা সাফার করেছে, তারা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে যে এই আইডেন্টিফাই করাটা অবধি কতটা একটা নিজের মনের মধ্যে লড়াই, একটা যুদ্ধ। তো সেখান থেকে সেইটা প্রবলেমটা চেনা, এবং শি গোজ আউট অ্যান্ড আস্কস ফর হেল্প, একজন সাইকোলজিস্টের কাছে যায়। সেটাও অনেক পরে বিশাল। তোমাকে গিয়ে পাঠানো হচ্ছে, তখন গিয়ে তোমায় যখন জিজ্ঞেস করা হচ্ছে জয়া তোমার প্রবলেমটা বলো, হ্যাঁ, তখন তুমি বলছো কি তোমায় হন্ট করছে, তখন তুমি বলছো আমাকে কথা হন্ট করছে। কথা কিন্তু হচ্ছে। সেটা একটা লেন্দি প্রসেস, একদম। ইজি নয় এবং সেটা। এবং কি বলতো, সেইটাই যে এই যে আজকের দিনেও আনফরচুনেটলি কিন্তু আমাদেরকে মেন্টাল হেলথ নিয়ে এত কথা বলতে হয়, একদমই তাই। আমাদেরকে এই সাইকোলজিস্টের কাছে যাওয়া বিষয়টা নিয়েও এত ট্যাবু এত, রয়েছে, মানে এত সেটা তো যে অত অশিক্ষা মাথা খারাপ। রয়েছে হ্যাঁ, আশেপাশে, একদমই যে তাই। আমাদেরকে এগুলো এখনো বলতে হচ্ছে। মানে আমরা সিজন 2-তে সেটা খানিকটা দেখবো, যে এই মানে কেউ কিছু না জেনে যে জাজমেন্টটা চাপিয়ে দেয়, মানে তার স্ট্রাগল, তার পরিস্থিতিটা না জেনেই খুব ইজি এই লেভেলগুলো চাপিয়ে দেওয়া, যে সে সাইকোলজিস্টের কাছে গেছে মানেই সে নিশ্চয়ই পাগল, তার কিছু মানসিক সমস্যা রয়েছে। মানে শরীরের কোনো অসুবিধার জন্য ডাক্তারের কাছে যাওয়াটা খুব নর্মাল, Normal। কিন্তু মনের অসুখের জন্য হ্যাঁ। সেটা খুব আনন্যাচারাল একটা বিষয়। বা ধরো এই যে সে জয়া লাস্ট সিজনে আইডেন্টিফাই করলো এবং সে ডিসাইড করলো না আমি আলাদা থাকবো, কিন্তু আলাদা থাকা মানেই সোসাইটি কিন্তু তার একটা জাজমেন্ট চাপিয়ে দিল, যে তার মানে তার চরিত্রেই কিছু দোষ রয়েছে, সে কিছু সেই বিয়েটা টিকিয়ে রাখতে পারছে না, তার কিছু একটা প্রবলেম। এই যে না জেনে এই এই স্টেটমেন্ট গুলো রাখা, সেই জিনিসটা আমরা খানিকটা সিজন 2-তে দেখতে পাবো। হ্যাঁ, সিজন 2-তে আমরা যেমন ট্রেলার দেখে যেটুকু বুঝছি আর কি, যে একটা মেয়েকে প্রথমে একটা ক্যারেক্টারাইজেশন দিয়ে দেওয়া, যে তার মানে এ নোংরামে, মানে কোট আনকোট আর কি বলে দেওয়া, যে তার মানে এ নোংরামে, মানে এই যে মেয়েদের সাথে একটা কিছু হলেই মেয়েদেরকে একটা ক্যারেক্টারাইজেশন, মানে কোট আনকোট যেটা করে দেওয়া, এইটা মানে কিভাবে দেখো? কিভাবে দেখি, সামথিং দ্যাট নিডস টু চেঞ্জ এসঅ্যাপ আর কি, অবশ্যই। এবং আমরা চেষ্টা করছি, দেখো আমাদের প্রত্যেকে, মানে আমরা সেটাই বারবার বলি যে সিজন 1-এ আমাদের বিগেস্ট অ্যাচিভমেন্ট ওটাই ছিল, যে এত মানুষ এগিয়ে এসছেন, নিজেদের জীবনের অধ্যায় শেয়ার করেছেন, এবং তার মধ্যে থেকে যদি কাউকে আমরা যদি একটু পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারি, যে না এইগুলো প্রবলেম, এইগুলো চেনো, তোমারও ভালো থাকাটা খুব দরকার, গো অ্যান্ড আস্ক ফর হেল্প, আনএক্সপেক্টেড জায়গা থেকে একটা সাপোর্ট সিস্টেম তৈরি হয়ে যেতে পারে। কিন্তু কথা বলতে হয়, তার জন্য সবার আগে কথা বলাটা খুব দরকার। তো সেইটা চেষ্টা করতে পারি, আমাদের কাজ একটা কনভারসেশন স্টার্টার হয়েছে, এটা আমরা ভালোভাবে দেখছি, এবং আশা করছি সিজন 2-ও এইভাবে মানুষকে ইন্সপায়ার করবে। অদিতিদি, সম্রাজ্ঞী দিয়ে আর তুমি মিলে যে লজ্জার গল্পটা, লজ্জাতে যেই গল্পটা বলছো, মেয়েদের নিয়ে যদি রাইটারদের মধ্যে আমার পার্সোনাল যদি চয়েস বলো, তাহলে সুচিত্রা ভট্টাচার্য, উনি ওইভাবেই লিখেছেন যে মেয়েরা কিভাবে মানসিকভাবে আঘাত পায়, বা মানসিকভাবে মেয়েদের কিভাবে অত্যাচারিত হতে হচ্ছে আর কি। এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে আর কি মেয়েদেরকে অ্যাজ আ ক্যারেক্টার হিসেবে তুলে আনা, সেই নিয়েও প্রচুর সমালোচনা আর কি, যে শুধু কেন, মানে উনি মহিলা রাইটার বলে কি শুধুমাত্র মেয়েদেরকে তুলে আনছেন, মানে সেইখানটাতে একটা দেখো, একটা মেয়ে যেভাবে আরেকটা মেয়েকে মেয়েকে বুঝতে জায়গা পারবে। বুঝতে পারবে, সেটা হয়তো আমি বলছি না একজন পুরুষ বুঝতে পারবেন না, আমি সেটা বলার কেউ নই, কিন্তু হ্যাঁ এটা আমার মনে হয় খানিকটা হলেও বুঝতে পারবো, সেটা ফিজিওলজিক্যাল কারণেও। কারণ আমার শরীরের মধ্যে যে পরিবর্তন, যে কথা শুনলে যেভাবে আমার মনে বা শরীরে আঘাত আসে, সেইটা তো একজন পুরুষ হয়তো বুঝতে পারবেন না। সেটা আমার মনে হয় মহিলা হিসেবে আমি বা সম্রাজ্ঞী অনেক বেটার বুঝতে পারবো, বা প্রিয়াঙ্কা অনেক বেটার বুঝতে পারবে। বা আমি বলছি আমাদের যত নারী চরিত্র আছে, আমরা যাদের সঙ্গে কাজ করেছি বা করিনি, সেইটা তো খুব স্বাভাবিকভাবেই সত্যি। বোঝার জায়গাটা যদি 2%ও হয়, সেটা একটু বেশিই হবে। এবং এইটা বলতে গিয়েও আমি বলবো যে ধরো আমরা যখন লজ্জা করেছি, হয়তো খুব দুঃখজনক, আমরা এত মানুষের কাছ থেকে, আমি তো পেয়েছি, ওরা আরো বেশি পেয়েছে, যে তারা তাদের গল্প বলেছেন আমাদের, মানে তাদের জীবনের কথা বলেছেন, এবং কেউ তার মায়ের কথা বলেছেন, কেউ তার কোনো মেয়ে তার মায়ের কষ্টটা বুঝতে পেরে সেটা আমাদের কাছে জানিয়েছেন।
বা একটা বাচ্চা মেয়ে তার কথা বলেছে যে আমাকে এই এই জিনিসের মধ্যে যেতে হয়েছে এবং আমার ফ্যামিলি আমাকে বলেছে যে না, তোমাকে তো এটা নিয়ে তুমি মুখ খোলো যদি, তাহলে লোকেরা তোমাকে খারাপ বলবে, তুমি কথা বলো না, তুমি এটা পোস্ট করো না, তুমি তুলে নাও, তুমি এটা নিয়ে কারোর সাথে, বন্ধুদের সাথেও আলোচনা করো না। তো এই ঘটনাগুলো যখন শুনেছি তখন আমাদের মনে হয়েছে যে এই যে যেটা বললে যে একটা মেয়ে হিসেবে আমারও মনে হয়েছে হয়তো জীবনের নানা স্তরে বা এই একটা জার্নিতে, যখন আমরা তো স্কুলে গেছি, তারপরে কলেজে গেছি, সেখান থেকে কাজে এসেছি, সব কিছুর মধ্যে হয়তো আমরাও কখনো কখনো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে এসেছি। আবার কখনো কখনো হয়তো আমরা অপরজনকেও বলেছি এটা করে, এই তো নর্মালি আমরা বসলাম হয়তো, বসা নিয়ে একটা কেউ একটা কিছু, আমি তাকে হয়তো বললাম এইভাবে বসিস না ওইভাবে বস, মানে এটা তো বেশি আমরা স্কুলে বেশি দেখি। কিন্তু এটা কিন্তু দেখো, এটা বলার মধ্যে কোনো ভুল নয়, হ্যাঁ এটা বলা যেতেই পারে, কিভাবে বলছে বলতে। দেখো, একটা মানুষকে সহবত শেখানোর মধ্যে কোনো ভুল নেই, তাহলে তো আর মানে কাউকেই কিছু বলা যাবে না। মানে আমি আমার সন্তানকে কোনোদিন শাসন করতে পারবো না, শাসন করাটার মধ্যেও কিন্তু একটা বোঝানো থাকে, এরকম নয় যে তুমি কি শব্দ ব্যবহার করছো, কিভাবে তাকে বলছো, তুমি বুঝিয়ে বলতেই পারো, সেটার মধ্যে কোনো ভুল বা দোষ আমি অন্তত দেখি না। কারণ আমার মা যদি আমাকে বুঝিয়ে একটা কাজ করতে বলেন, আমার মনে হয় সেটা উনি আমার ভালো চেয়েই বলছেন। হ্যাঁ, কিভাবে বলছেন। অন্যায় আবদার করলে নিশ্চয়ই আমরা রাখবো না, মানে এবার সেই অন্যায় আবদারেরও একটা প্যারামিটার আছে, মানে সেটা আমার কাছে অন্যায় হতে পারে, তার কাছে না হতে পারে, খুব কমপ্লিকেটেড। এটা তো এরকম নয় যে এটার কোনো একটা অঙ্ক 2+2 4 করে দিলাম, এটা তো একটা মনস্তত্ত্বের ব্যাপার। সেটার আমি বিশারদ নই যে আমি বলতে পারবো, কিন্তু এইটুকু বুঝতে পারি যে একটা মেয়ে হিসেবে, একজন মহিলা হিসেবে আর একজন মহিলাকে হয়তো একটু বেটার বুঝতে পারি, যে কারণে যখন আমি ফ্লোরে কাজ করি আমি চেষ্টা করি যে ধরো ওকে একটা খুব অদ্ভুত সিন করতে হলো, আমি জানি না, হয়তো নিশ্চয়ই অন্য ডিরেক্টররাও গিয়ে কথা বলেন, আমি বলি তুই ঠিক আছিস তো? তো এটা আমি সবসময় চেষ্টা করি করতে, মানে এইটুকুই আলাদা বলতে পারবো। সেখান থেকে হয়তো আমি আর সম্রাজ্ঞী একটু বেশি কোথাও ওই যে এক্সট্রা একটা 2% হয়তো দিতে পারি, আর এর বেশি কিছু না। আমাদের এইভাবেই দেখা উচিত যে আমরা প্রত্যেকে একে অপরের ইন্সপিরেশন। মানে আমাকেও যখন অনেকেই আগে জিজ্ঞেস করেছে যে এই বাড়ি এবং কাজ, সন্তান এবং কাজ, এগুলো ব্যালেন্স করো কি করে, তাই আমি খুব মন থেকে বলেছি যে আমি প্রথম কিছু করছি না, নতুন কিছু করছি না, আমার মতনই মানে আরো অনেক মায়েরা রয়েছেন, ওয়ার্কিং পেরেন্টস রয়েছেন, তারাই কিন্তু আমার ইন্সপিরেশন, এবং হয়তো এই সাইকেলে আমি আবার কাউকে একটা ইন্সপায়ার করছি। তো এইটা মহিলাদের মধ্যে তো সেই সেন্সিটিভিটিটা রয়েছে, তো সেটাই আমরা একে অপরকেই উই ক্যান ব্রিং আপ আর কি, তো সেটা তো রয়েছে। এবং অদিতিদি প্রসঙ্গটা আনলো বলেই বলবো যে সত্যি মানে মানুষ হিসেবে অদ্ভুত সেন্সিটিভ এবং যত্নশীল একজন মানুষ। তো মানে অদিতিদির সাথে সেটে কাজ করাটা মানে না ঠিক আছে, মানে সিজন 1 এর পর আমি সবাইকে বলেছি, এবং মানে আমি রিয়েলি সিজন 2 করতে চাই, মানে আমি এই ফ্লোরে বেরোতে আসতে চাই আর কি, মানে এতটাই যত্ন নেন প্রত্যেকে, শুধু অভিনেত্রীদের বলবো না, প্রত্যেকের এতটাই যত্ন নিয়ে কাজ করেন আর কি, এটা একটা বিশাল বিশাল পাওনা। সিজন 2-তে তাহলে আমরা গল্পের অন্য মোড় দেখতে পাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে 11 তারিখ আসতে চলেছে হইচইতে লজ্জা 2, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দাও। দর্শকদের বলতে চাই একটাই কথা, যে যেভাবে লজ্জা 1কে সবাই ভালোবেসেছেন, সেভাবেই লজ্জা 2 সবাই দেখুন, এই কারণে যে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা একেবারে ব্যক্তিগত বিষয়, আমি সেটা নিয়ে তো কিছু বলতে পারি না, কিন্তু এটা আমাদের একটা প্রয়াস যেখানে আমরা কিছু কথা বলতে চেয়েছি, যে কথাগুলো আপনাদের কাছে পৌঁছতে চেয়েছি। এবার আপনারা দেখে বলবেন যে কেমন লেগেছে। 11 তারিখে আসছে, এপ্রিলের 11 তারিখে হইচইয়ের প্ল্যাটফর্মে প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কার সঙ্গে আরও অনেক অনেক ভালো অ্যাক্টর আছেন যারা এটা মানে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন। অনুজয় আছে, খেয়ালিদি আছেন, আমাদের শাওলি আছে, স্নেহা আছে, ইন্দ্র আছে, মানে আমি বলবো আমাদের মানে টিটু আঙ্কেলের মতো একদম দুজন, হ্যাঁ দীপঙ্কর দা আছেন, অনিন্দিতা আছে, মানে দীপঙ্কর দার সঙ্গে আমি প্রায় 15 বছর বাদে আবার কাজ করছি। তো আমার মনে হচ্ছে যে এই সবাই মিলে যেটা তৈরি হয়েছে সেটা যদি আপনাদের এতটুকুও নাড়া দেয়, তাহলে আমরা আমাদের কাজে সাফল্য পাবো।
তোমাদের নতুন একসাথে আর কি কাজ দেখতে পাবো আমরা? একসাথে কবে দেখতে পাবো? আমরাও জানতে ইচ্ছুক, কারণ আমিও জানতে চাই। গড ব্লেস, নিশ্চয়ই নিশ্চয়ই। তো 11 তারিখে হইচইতে আসতে চলেছে লজ্জা 2। লজ্জা 1 যতটা ভালোবাসা পেয়েছিল দর্শকদের কাছে, ঠিক ততটাই যেন লজ্জা 2 ভালোবাসা চায়, এই আশাতেই আজকে শেষ করছি আমাদের অনুষ্ঠান। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।